উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মাজিদ, প্রভাষক সমাজবিজ্ঞান, এবিসিডি কলেজ চৌগাছা যশোর। আমাদের আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4 বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা। এখান থেকে পাঠ 7 ও পাঠ 8 ও 9 আলোচনা করার চেষ্টা করব। পাঠ 7-এ আছে বাংলাদেশের গারো এথনিক সম্প্রদায়ের জীবনধারা। গারো এথনিক সম্প্রদায়ের জীবনধারা। আর্থসামাজিক ও রাজনৈতিক জীবন। আর্থসামাজিক জীবন গারোদের। নামকরণ। গারো নামকরণ নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও বি ব্যানার্জির তথ্য অনুযায়ী গারো জনগোষ্ঠীর নামানুসারে আসামের পাহাড় শ্রেণীর নাম গারো পাহাড়। গারোরা নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেয়। মান্দি অর্থ মানুষ, অর্থাৎ তারা বলতে চায় আমরা মানুষ। গারো সম্প্রদায় প্রধানত দুই শ্রেণীভুক্ত, ঐচ্ছিক ও লামদামি গারো। বাংলাদেশে প্রধানত লামদানি গারোর বাসস্থান। বাংলাদেশের উত্তর মধ্যভাগে অবস্থিত শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম জেলায় প্রধানত গারো উপজাতি বাস করে। তবে গারোরা অধিক সংখ্যায় বাস করে শেরপুরের শ্রীবর্দী ও নালিতাবাড়ি, ময়মনসিংহের হালুয়াঘাট ও ফুলপুর, নেত্রকোনার দুর্গাপুর ও কমলাকান্দা থানা। এছাড়াও ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত মধুপুরের উচ্চভূমি অঞ্চলেও উল্লেখযোগ্য সংখ্যক গারো জনগোষ্ঠী রয়েছে। জনসংখ্যা। বাংলাদেশে মোট জনসংখ্যা হচ্ছে গারো ৮০,০০০। এর মধ্যে ময়মনসিংহে ৫০,০০০, টাঙ্গাইলের মধুপুর গড়ে ২০,০০০ গারো বাস করে, আর বাকি ১০,০০০ ঢাকা, রংপুর, সিলেট অঞ্চলে বাস করছে। নৃগোষ্ঠীগত পরিচয়। চেহারাগত বৈশিষ্ট্য। গারোরা আসামের খাসিয়া, নাগা ও মণিপুরীদের উত্তরাধিকারী। এরা মঙ্গোলীয় নৃগোষ্ঠী। লোমহীন, প্রায় দাড়িবিহীন, চ্যাপ্টা ও প্রশস্ত মোটা নাক, মোটা ঠোঁট, ভারী ভুরু, ফর্সা রং, কালো ঢেউ খেলানো অথবা সোজা চুল মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লক্ষণ, যা গারোদের মধ্যে রয়েছে। পুরুষ ও মহিলাদের গড় উচ্চতা প্রায় 5 ফুট। এদের গড় মোটামুটি হালকা পাতলা, তবে শক্তিশালী। সমাজ সংগঠন। গারো সমাজ মূলত মাতৃসূত্রীয়। গারোদের সর্ববৃহৎ মাতৃসূত্রীয় গোত্রের নাম চাটচি। এর অর্থ জ্ঞাতি। এর সদস্যরা একে অন্যের সাথে মাতৃসূত্রে আবদ্ধ। গারোদের 5 ধরনের চাটচি গোত্র আছে: সাংমা, মারাক, মমিন, ছিরা ও আবেন। বাংলাদেশে প্রধানত প্রথম 3 ধরনের গোত্র রয়েছে। প্রতিটি চাটচি গোত্র আবার ছোট ছোট ক্ষুদ্র গোত্রে বিভক্ত। এদেরকে মাচং বলে। প্রতিটি মাচং এর অধীনে মাহারি নামে কয়েকটি করে ক্ষুদ্র গোত্র রয়েছে। প্রতিটি মাহারি গোত্রের গারোরা এক জায়গায় বাস করে। এরা ক্ষুদ্রতর গোত্র বলে রক্তের সম্পর্ক নির্ণয় করা সম্ভব। তবে জনসংখ্যা বৃদ্ধির কারণে এখন মাহারির লোক অন্য গ্রামে বাস করতে বাধ্য হয়। পরিবার। গারো পরিবার মাতৃসূত্রীয় বিধায় সম্পত্তি ও বংশ মাতা থেকে মেয়েতে বর্তায়। তবে গারো পরিবারের সব মেয়ে সম্পত্তির অধিকারী হয় না। সাধারণত সর্বকনিষ্ঠা কন্যা সম্পত্তির অধিকারী হয়। সম্পত্তি অর্জনকারী কন্যাকে নোকমা বলা হয়। নোকমা অর্থ পরিবারের ভিত্তি। নোকমার স্বামীকে বলা হয় নোকরম। নোকরম অর্থ পরিবারের খুঁটি বা স্তম্ভ। নোকমাকে স্বামী সহ পিতামাতার বাড়িতে বসবাস করতে হয়। বিবাহ। গারো সমাজে মূলত মনোগামী বা যুগল বিবাহ রীতি প্রচলিত, তবে বহু স্ত্রী বিয়ে রীতিও রয়েছে। গারো সমাজের প্রতিটি চাটচি গোত্রে এবং মাচং গোত্রগুলিতে বহির্বিবাহ রীতি প্রচলিত। মামাতো, ফুফাতো বা কুরাস কাজিন বিয়ে হতে পারে, কিন্তু চাচাতো ভাই বোন
বা খালাতো ভাই বোন বিয়ে নিষিদ্ধ। গারো সমাজে কন্যার বিয়েতে কোনো পণ দিতে হয় না বা স্বামীরা যৌতুক পায় না। অর্থনীতি, বাংলাদেশের গারোরা আগে জুম চাষে অভ্যস্ত ছিল। 1950 সালের পর থেকে জুম চাষের কারণে গারোরা হাল কৃষিতে অভ্যস্ত হয়েছে। গারোরা প্রধানত ধান, নানা জাতের সবজি ও আনারস উৎপাদন করে। কৃষিকাজ ছাড়াও কাঠ কাটা এবং সেই কাঠ স্থানীয় হাট বাজারে বিক্রি করা তাদের উপার্জনের অন্যতম পথ। তারা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে বিক্রি করে। নেতৃত্ব ও রাজনীতি, গারোদের মধ্যে উপজাতি প্রধান বলে কিছু না থাকলেও গ্রাম প্রধানের অস্তিত্ব বরাবরই ছিল। তবে এখানে কেন্দ্রীয় নেতৃত্ব গড়ে ওঠেনি। গারো অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠেছে এবং এর নেতৃত্বে এসেছে আমূল পরিবর্তন। গারো সমাজে এখন স্থানীয় সরকার ব্যবস্থার নেতৃত্বে জনপ্রিয় হয়ে উঠেছে। শিক্ষা, বর্তমানে প্রায় 29% গারো লোক শিক্ষিত। এরা বাংলা হরফে গারো ভাষায় লিখে। এদের নিচে লিপি বা বর্ণমালা নেই। খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করে। ধর্ম, গারোদের ধর্মের নাম সংসারে। এর অর্থ স্পষ্ট নয় এবং এর অর্থ গারোরাও জানে না। বাংলাদেশের গারোদের 90% ধর্মান্তরিত খ্রিস্টান, প্রায় 2% মুসলিম ও হিন্দু এবং 8% ঐতিহ্যবাহী ধর্মের অনুসারী। এরা ঐতিহ্যগতভাবে সর্বপ্রাণবাদী বিশ্বাসী। তারা অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করে এবং তার নাম মিতি বা মাইতে। মাইতে দেবদেবী প্রেতাত্মা বোঝাতে ব্যবহৃত হয়। অন্ত্যেষ্টিক্রিয়া, গারোদের বিশ্বাস দেহ থেকে আত্মা বিদায় নিলেই মৃত্যু ঘটে। তাদের বিশ্বাস আত্মা অমর। মৃত্যুতে আত্মা চিকমাং নামক স্থানে চলে যায়। চিকমাং হলো মৃতের দেশ। এখানে কেবল মৃতরাই যেতে পারে, জীবিতরা নয়। তারা মৃতদেহকে পুড়ায় এবং পরে ছাইগুলো জঙ্গলে নিয়ে ফেলে দেয়। গারোদের সাংস্কৃতিক জীবন। ভাষা, গারোদের ভাষার স্থানীয় নাম মান্দি ভাষা বা গারো ভাষা। গারো ভাষায় বাংলা ও আসামি ভাষায় মিশ্রণ রয়েছে। গারোরা যে ভাষায় কথা বলে তা মূলত সিনো টিবেটান ভাষার অন্তর্গত টিবেটো বার্মান বা ভোটবর্মী উপপরিবারের আসাম বার্মা ভাষার অন্তর্গত বোডো বা বরা ভাষা উপগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গারোদের ভাষা মৌখিক এবং এর লিখিত কোনো রূপ নেই। উৎসব অনুষ্ঠান, গারোদের অর্থনীতি যুগ কেন্দ্রিক ছিল। এই যুগকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তাদের সাংস্কৃতিক জীবন। গারোদের অন্যতম প্রধান উৎসব হলো নতুন ধান থেকে চাল তৈরির পর নবান্ন উৎসব। এছাড়া বিভিন্ন পূজা পালন করে এবং এসে পূজায় তারা নেচে গিয়ে আনন্দ উল্লাস করে। গারোদের পোশাক পরিচয়, পোশাক পরিচ্ছদে অধিকাংশ গারো এখনো প্রাচীনপন্থী। পুরুষেরা কৌপিন জাতীয় পোশাক পরে। ছোট কাপড়টা দু পায়ের মধ্যে দিয়ে পরে সামনের দিকে কিছুটা ঝুলিয়ে রাখা হয়। এই বিশেষ পরিচ্ছদটির নাম গ্যান্ডো। মাথায় থাকে নীল বা সাদা রঙের পাগড়ি। মেয়েরা ঘাগরার মতো পরিচ্ছদ দেখা যায়। মেয়েদের একটা কাপড় কোমরে জড়িয়ে নেয়। এর দুই পাশে দুটি দড়ির মতো অংশ ঝুলানো থাকে। এর নাম রিঙ্কি। দেহের উপরিভাগে রঙিন শাল দেখা যায়। সমতল ভূমিতে গারোদের মধ্যে আধুনিক পোশাকের চলন রয়েছে। অলংকার, মেয়েরা নানা রকম অলংকার পরতে ভালোবাসে। পুঁতি তৈরি গহনা এদের খুব প্রিয়। এছাড়া ব্রোঞ্জ ও পিতলের তৈরি চুড়ি, বালা প্রভৃতি পরে। মেয়েরা চুলের পরিচর্যা করতে ভালোবাসে। বেনুনির সাথে বড় চিরুনি গুজে রাখা এদের অভ্যাস। পুরুষেরাও পিতলের তৈরি কানের রিং পরে, গলায় হারও ব্যবহার করতে থাকে। কুটির শিল্প ও হস্তশিল্প, হস্তশিল্প গারোদের মধ্যে প্রসার লাভ করেনি। কেউ কেউ মাদুর বুনতে এবং কাপড় বুনতে জানে। লোহার যন্ত্রপাতি তৈরিতে কেউ হাত পাকিয়েছে, তবে ব্যাপকভাবে কোনো শিল্পই বিকশিত হয়নি। গারোদের খাদ্য, ভাত গারোদের প্রধান খাদ্যরূপে ব্যবহৃত হয়। তবে বাজরা, ভুট্টা প্রভৃতিতে এরা প্রচুর পরিমাণ খেয়ে থাকে।
এসবের সাথে নানা ধরনের তরিতরকারি এবং জঙ্গলের সংগৃহীত মূল কন্দ লতা পাতা সিদ্ধ করে খায়। মাছ এদের প্রিয় খাদ্য, তবে শুকনো মাছ এরা বেশি পছন্দ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ধরে বাংলাদেশের গারো সম্প্রদায়ের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করলাম। সাথে সাথে তোমরা এই আলোচনার পাশাপাশি অবশ্যই পাঠ্য বই অনুশীলন করবে, তা না হলে বুঝতে তোমাদের একটু কষ্ট হবে। এ পর্যায়ে আলোচনা করব বাংলাদেশের মণিপুরী সমাজের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা। আর্থসামাজিক জীবন। মণিপুরী শব্দের উৎপত্তি মহারাজ গরিব নেওয়াজ 1709 থেকে 1748 শাসনামল ধরা হয়। সিলেট থেকে আগত মিশনারিগণ এই স্থানকে মহাভারতে বর্ণিত একটি স্থান মনে করে এই ভূখণ্ডের নাম দেন মণিপুর। এভাবে এখানকার প্রধান আদিবাসী মেইতেইদের নাম হয়ে যায় মণিপুরী। পরবর্তীকালে অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায় এখানকার মণিপুর এবং মহাভারতে উল্লেখিত মণিপুর একই স্থান নয়। আগমন ও বাসস্থান। মণিপুরীরা বিভিন্ন সময়ে যুদ্ধ, সংগ্রাম এবং অন্যান্য সামাজিক রাজনৈতিক কারণে বাংলাদেশে এসে বসতি স্থাপন করে। এই ধরনের অভিবাসন প্রথম শুরু হয় মণিপুর বার্মা যুদ্ধের সময়। সময়টা হচ্ছে 1819 সাল থেকে 1825 সালের মধ্যে হবে। এই সময় মণিপুর পরাধীন হয়ে পড়ে এবং বর্মী দখলদারগণ প্রায় 7 বছর দেশটি শাসন করে। উক্ত সময়ে মণিপুর রাজ চৌরাজিত সিংহ তার 2 ভ্রাতা মারজিৎ সিংহ ও গম্ভীর সিংহ সহ সিলেটে আশ্রয় নেন। সঙ্গে নিয়ে আসেন অনেক ধনসম্পদ। তারা সিলেটের মির্জা জঙ্গলে একটি প্রাসাদ নির্মাণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ময়মনসিংহের দুর্গাপুর এবং ঢাকার তেজগাঁও এলাকায় মণিপুরী বসতিগুলো সেই সময় গড়ে ওঠে। বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছে। সিলেট শহর ও শহরতলি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা থানা, হবিগঞ্জের সোনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়। জনসংখ্যা। বাংলাদেশের বৃহত্তর সিলেট জেলায় প্রায় 40,000 মণিপুরী বসবাস করে বলে ধারণা করা হয়। 1991 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মণিপুরীদের সংখ্যা 25,000। এদের মধ্যে মৌলভীবাজারে 13,000, সিলেটে 7,000 এবং হবিগঞ্জে 4,000 মণিপুরী বসবাস করে। জাতিগত পরিচয়। জাতিগত দিক থেকে মণিপুরীরা মঙ্গোলীয় মানবগোষ্ঠী তিব্বতী বর্মী পরিবারের কুকি চীন গোত্রভুক্ত। তবে মণিপুরীদের মধ্যে আর্য অন্যান্য রক্তে যথেষ্ট মিশ্রণ ঘটেছে। বিশেষ ভৌগোলিক অবস্থান এবং বেশ কয়েকটি ধর্মীয় ও রাজনৈতিক মিথস্ক্রিয়ার ফলে বহুকাল থেকে মণিপুর বিভিন্ন জাতিগত গোষ্ঠী ও সংস্কৃতির মিলন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। এই ধরনের সংমিশ্রণের ফলে আধুনিক মেইতেই জনগোষ্ঠীর সৃষ্টি হয়েছে, যাদের আজ মণিপুরী হিসেবে অভিহিত করা হয়। দৈহিক বৈশিষ্ট্য। এদেরকে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অন্তর্গত বলে মনে করা হয়, কেননা এদের গায়ের রং শ্যাম, ফর্সা, হলদে ও বাদামি, নাক চ্যাপ্টা, চোখ ছোট এবং দেহের উচ্চতা মাঝারি ধরনের। বিবাহ ব্যবস্থা। মণিপুরীদের মধ্যে বহির্বিবাহ প্রচলিত, বাল্য বিবাহ নেই বললেই চলে। তবে বিধবা বিবাহ, তালাকপ্রাপ্ত রমণীদের বিবাহ এদের মধ্যে প্রচলিত রয়েছে। পরিবার ব্যবস্থা। পূর্বে পরিবারে মাতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত এবং এখানে অনুপরিবার বেশি দেখা যাচ্ছে। অর্থনীতি। মণিপুরীদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। পাহাড়ি এলাকায় বসবাসরত মণিপুরীরা সাধারণত স্থানান্তর কৃষি উৎপাদন করে, তবে সমতল ভূমিতে কৃষি উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। পুরুষ ও মহিলা উভয়ই কৃষিকাজে অংশগ্রহণ করে। সাংস্কৃতিক জীবন। ভাষা। মণিপুরীদের মাতৃভাষা
মেইতেইলন বা মণিপুরী ভাষা মঙ্গোলীয় ভাষা পরিবারের তিব্বতী বর্মী উপপরিবারভুক্ত এবং কুকি চীনা দলভুক্ত। মণিপুরী ভাষা ও সাহিত্য খুবই প্রাচীন। এর রয়েছে একটি সমৃদ্ধ বর্ণাঢ্য ইতিহাস এবং দীর্ঘ ঐতিহ্য। মণিপুরী ভাষা শুধু ভারতের মণিপুরের রাষ্ট্রভাষায় নয়, এটি ভারতের সংবিধানে ৮ম তফসিলে অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সাহিত্য। মণিপুরী সাহিত্যের প্রাচীনতম মূল্যবান নিদর্শন হচ্ছে ঔগরি। এটি একটি গীতি কবিতা। ৩৩ সালে মণিপুরী রাজা পাখাংবার সিংহাসনে আরোহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সূর্য দেবতার উদ্দেশ্যে এটি গীত হয় বলে ধারণা করা হয়। তবে ৮ম শতাব্দীর একটি তামার পাত্রে পাওয়া গেছে প্রথম লিখিত সাহিত্য। পরবর্তীকালে মণিপুরী সাহিত্য দ্রুত বিস্তার লাভ করেছে। অনুবাদের ক্ষেত্রেও মণিপুরীরা খুব একটা পিছিয়ে নেই। মহাভারত, রামায়ণের মতো মহাবাক্য এই ভাষায় অনুদিত হয়েছে। ধর্মীয় গ্রন্থ শ্রী ভগবত গীতা, বাইবেল প্রভৃতি মণিপুরী ভাষায় অনুদিত হয়েছে। সংস্কৃতি। মণিপুরী সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী। নৃত্য ও সঙ্গীত মণিপুরীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মণিপুরী সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ শাখা হচ্ছে মণিপুরী নৃত্য। মণিপুরী ভাষায় নৃত্যের প্রতিশব্দ হচ্ছে জাগি। এই নৃত্যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ চালনার মাধ্যমে বৃত্ত বা উপবৃত্ত সৃষ্টি করা হয়। মণিপুরী নৃত্যকে বলা হয় লাসা বা কোমল ধরনের নাচ। কোমলতা ও নম্রতা হচ্ছে এই নৃত্যের বিশেষত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুরী নৃত্যকে বহির্বিশ্বে পরিচিত করান। 1919 সালে সিলেট ভ্রমণকালে তিনি প্রথম মণিপুরী নৃত্য দেখেন। রাসা নৃত্য। মণিপুরী সংস্কৃতির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে রাসা নৃত্য। ভারতীয় সংস্কৃতিতে রাসার অবদান অত্যন্ত উল্লেখযোগ্য। মহারাজা ভাগ্যচন্দ্র রাসা নৃত্য উদ্ভাবন করেন এবং 1779 সালের কার্তিকের পূর্ণিমায় মণিপুরে একটি প্রথম অনুষ্ঠিত হয়। পোশাক পরিচ্ছদ। পুরুষরা সাধারণত ধুতি ও মেয়েরা বুক আবৃত করে লুঙ্গি পরিধান করে। আজকাল অবশ্য মেয়েদের শাড়ি পরতে দেখা যায়। ঘর বাড়ি। মণিপুরী মহিলারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বলে তাদের বাড়িঘরও বেশ পরিষ্কার। এরা সাধারণত পুকুর পাড়ে কিংবা নদীর ধারে বাড়ি নির্মাণ করে বসবাস করতে পছন্দ করে। খাদ্যদ্রব্য। মণিপুরীরা ভাত, মাছ, শাকসবজি খেয়ে জীবন ধারণ করে। এরা কখনো মাংস খায় না, তাই তাদেরকে নিরামিষভোজী বলা হয়। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলতে পারি যে বাংলাদেশে বসবাসরত এথনিক গোষ্ঠীগুলোর মধ্যে মণিপুরী সম্প্রদায় অন্যতম। এরা সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ স্থান অধিকার করে আছে। আধুনিক শিক্ষা গ্রহণের ফলে তাদের জীবনযাত্রা, আচার আচরণ ইত্যাদিকেও ব্যাপক প্রভাব পড়েছে, যা ঐতিহ্যবাহী সম্প্রদায় থেকে তাদেরকে আধুনিক যুগের কাছাকাছি নিয়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনলাইন ভিডিও ক্লাস দেখার সাথে সাথে অবশ্যই আমি যে কথা বারবার বলে থাকি, প্রতি ক্লাসে বলে থাকি, পাঠ্য বই অনুশীলন করবে। পাঠ্য বইয়ের অনুশীলনের বাইরে লেখাপড়া ভালো বা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো বিকল্প পথ নেই। এই জন্য অবশ্যই এই অনলাইন ভিডিও ক্লাস দেখবে এবং পাঠ্য বই অনুশীলন করবে, তাহলেই ভালো ফলাফল আশা করা সম্ভব হবে। তোমাদের সুস্থতা কামনা করে এবং ভালো ফলাফলের প্রত্যাশায় আজকের এই ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।